দর্শক, বাংলাদেশ পোল্ট্রি শিল্প সেন্ট্রাল কাউন্সিল এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সৌজন্যে চ্যানেল 24-এর বিশেষ অনুষ্ঠান প্রোটিন আমার অধিকার। এই অনুষ্ঠানে সাথে আছি আমি ফাইজুল সিদ্দিকী। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞ, এই পোলট্রি খাতে কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন এবং পুষ্টি বিজ্ঞানী আছেন। আমরা শুরুতেই তাদের সাথে পরিচয় হতে চাই। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই বাংলাদেশ পোলট্রি শিল্প সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি শামসুল আরেফিন খালেদ। আমাদের সাথে আছেন শাকিলা ফারুক, মহাপরিচালক বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। আমাদের সাথে একজন চিকিৎসক রয়েছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরমান হোসেন। একই সাথে আমরা একজন আলোচিত এবং পরিচিত মুখ দেখছি, শামসুন নাহার মহুয়া, হেড অফ নিউট্রিশন বার্ডেন। এবং একই সাথে আমরা আমাদের দর্শক সারিতে কয়েকজন দর্শককে আমরা দেখতে পাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা মূলত কথা বলবো প্রোটিন নিয়ে। বাংলাদেশের মানুষের জন্য আসলে কেন প্রোটিন প্রয়োজন এবং প্রোটিনের বাংলাদেশের কি অবস্থা, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যেতে চাই আমাদের যিনি অতিথি, ডক্টর শাকিলা ফারুক, মহাপরিচালক বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। আপনারা মূলত বাংলাদেশের লাইভস্টক নিয়ে প্রচুর গবেষণা করে থাকেন। বাংলাদেশের যে প্রাণী আমিষ উৎপাদনে আপনাদের গবেষণা প্রতিষ্ঠান এখন পর্যন্ত দৃশ্যমান আসলে কি দিতে পেরেছে, যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই সাপোর্ট দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাণী সম্পদ এবং পোলট্রি গবেষণার জন্য একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। আমরা আসলে বিভিন্ন আঙ্গিকে কাজ করছি। এর মধ্যে প্রধান কাজ হচ্ছে আমাদের জাত উন্নয়ন। আমরা পোলট্রি এবং গবাদি প্রাণীর জাত উন্নয়ন আমরা প্রথম প্রায়োরিটি দিই। তারপর আমরা খাদ্য সংক্রান্ত ব্যাপারে কাজ করি। বায়োটেকনোলজিক্যাল টুলস ইউজ করে আমরা কাজ করছি। আমাদের ফার্মিং সিস্টেম রিসার্চ ডিভিশনের মাধ্যমে আমরা যে প্রযুক্তিগুলো উদ্ভাবন করি সেগুলো মাঠে আমরা নিয়ে যাই। এর মধ্যে উল্লেখযোগ্য যেই আমরা গবেষণার মাধ্যমে যে উল্লেখযোগ্য প্রযুক্তিগুলো উদ্ভাবন করেছি, তার মধ্যে গরু হৃষ্টপুষ্টকরণ একটা প্রযুক্তি, যেটা সারা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে। তো আপনারা জানেন এই এখন বাংলাদেশে যে কুরবানির পশু আমরা অ্যাভেলেবল পাচ্ছি, সেটা কিন্তু আমাদের প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু এখন এত দূরে এসেছে। এখন কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে গরু এখন আর আমদানি করতে হচ্ছে না। সারা বাংলাদেশের কৃষকরা এই প্রযুক্তিটা ব্যবহার করে তারা লাভবান হচ্ছে। এরকম আমাদের আরও অনেক প্রযুক্তি আছে, যেমন সাইলেজ প্রযুক্তি। সাইলেজ, আগে মানুষ ঘাস চাষ করবে এটা ধারণাই করতে পারতো না। এখন কিন্তু মানুষ ধান খেতে তারা ঘাস চাষ করছে এবং তারা এটা বেনিফিট পাচ্ছে, যে তাদের ঘাস খাওয়ানোর ফলে দুধের প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে এবং মাংসের প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে। তো সাইলেজ প্রযুক্তিটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা প্রযুক্তি। তাছাড়া আমাদের জাত উদ্ভাবনের ক্ষেত্রে আমরা আসলে লোকাল অ্যানিমেল নিয়ে বেশি কাজ করি, অ্যানিমেল এবং পোলট্রি। সেই ক্ষেত্রে আমরা আমাদের আরসিসি, রেড চিটাগাং ক্যাটেল একটা জাত আছে, আপনারা শুনেছেন। এই জাতটার আমরা উন্নয়ন করেছি। এটা গ্রামের পরিবেশে 1.5 লিটার 2 লিটার দুধ দেয়। আমরা এটাকে উন্নয়ন করে এখন এবারে 4 লিটার দুধে উন্নয়ন করতে পেরেছি, দুধের প্রোডাকশান। এবং কিছু কিছু গরু আছে আসলে 7 থেকে 8 লিটার দুধও দেয়। এরকম আমাদের পাবনা ক্যাটেল আছে, এইগুলো আমাদের স্থানীয় গরু, আমাদের এলাকা লোকাল অ্যানিমেল, দেশীয় জাত। আমরা পাবনা ক্যাটেলেরও উন্নয়ন করেছি, সেটা মাংসের জন্য। তারপরে আমাদের নর্থ বেঙ্গল গ্রে আছে, সেগুলো মুন্সিগঞ্জ ক্যাটেল, এগুলোর উপর কাজ করছি। এছাড়া আমরা 3টা মুরগির জাত উদ্ভাবন করেছি। একটা হলো শুভ্রা এবং স্বর্ণা, ডিম উৎপাদনকারী জাত। আর একটা হলো সুবর্ণ, মাংস উৎপাদনকারী জাত। এবং এই 3টা জাতেই আমাদের দেশীয় আবহাওয়ার উপযোগী। এবং সুবর্ণ মুরগিটা আপনারা জানেন, এটার মধ্যে আমাদের দেশীয় ব্লাড আছে, 50% দেশীয় ব্লাড এবং 50% বিদেশি জাতের ক্রস, যার ফলে এটার স্বাদ কিন্তু একদম দেশি মুরগির মতোই, সুবর্ণ যে মুরগিটা। এবং এটার অনেক বাজার চাহিদাও রয়েছে। কিন্তু আমরা রিসার্চ প্রতিষ্ঠান, আমরা কিন্তু এক্সটেনশনে অত টাকা করতে পারি না, শুধু ফার্স্ট হ্যান্ড এক্সটেনশনটা করি। মাঠে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমরা হস্তান্তর করেছি। এই আলোচনা ধরে আমি শামসুল আরেফিন খালেদ আপনাকে প্রশ্ন করতে চাই। এই যে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, তারা অনেক ধরনের গবেষণা করেছেন। এই গবেষণা আপনাদের ইন্ডাস্ট্রিতে আসলে কতটুকু ভূমিকা রাখছে, যেটি আলটিমেটলি প্রোটিনের যোগান দেবে? জি, এখনও পর্যন্ত উনি যেটা বললেন সেটা তো প্রাণী সম্পদ অধিদপ্তরের দায়িত্ব, আমাদের সাথে নলেজগুলো আমাদের কাছে ডিসেমিনেট করা বা প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে আসা। তো বাংলাদেশের পোলট্রির ক্ষেত্রে সাধারণত যেই জাতটা ব্যবহৃত হয় সেটা ব্রয়লারের ক্ষেত্রে, সেগুলো সব
গ্লোবাল যে ব্র্যান্ড একটা দুটো আছে সেগুলোই ব্যবহৃত হয়। এটা কারণ প্রোডাক্টিভিটি ওয়াইজ তারা অনেক অনেক সুপিরিয়র অবস্থানে আছে এবং অনেক ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ রিসার্চ তাদের আছে। বাট এর বাইরেও কিন্তু বাংলাদেশে একটা 20-30% একটা মার্কেট আছে যেটা কালার বার্ডের মার্কেট, যেটা দেশি মুরগিকে ঘিরে, এবং সেখানে কিন্তু আস্তে আস্তে এখন বিভিন্ন রিসার্চ বাংলাদেশি প্রোডাক্টগুলো আস্তে আস্তে আসছে। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কিছু প্রোডাক্ট তাদের আছে, এর বাইরে বিএলআরএ যেটা আছে সেগুলো কিন্তু অনেক প্রাইভেট প্রতিষ্ঠান এখন সেগুলোকে নিয়ে কাজ করছে, এবং হয়তো আমরা খুব অচিরেই সেটা সুফল আমরা দেখতে পাবো ব্রয়লার, কালার ব্রয়লারের ক্ষেত্রে। বাট কমার্শিয়াল লেয়ার বা হোয়াইট ব্রয়লার যেটা, সেখানে এখন পর্যন্ত বাংলাদেশে তেমন অগ্রগতি হয় না রিসার্চে। আমরা অদূর ভবিষ্যতে এটা প্রয়োজন হবে। আমি একটা বিষয় খালি বলি যে গ্লোবাল ওয়ার্মিং যেই বিষয়গুলো আসছে, চ্যালেঞ্জগুলো আসছে, এবং আমাদের যেই ডায়েট বা নিউট্রিশনগুলো যেগুলো আছে অ্যানিমেলের জন্য, সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ব্রিড আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হবে। কারণ এখন একটা ডিগ্লোবালাইজেশনের যুগ আসছে, আর গ্লোবালাইজেশনের যুগ শেষ, কিন্তু আমাদের নিজেদের খাদ্যের সংস্থান আমাদের নিজেদের দেশ থেকে হতে হবে। সেই হিসাবে বিএলআরআই এবং ইউনিভার্সিটি এবং প্রাইভেট সেক্টর এই তিনটে একসাথে যদি রিসার্চ কন্টিনিউ করে এবং ডিসেমিনেশন অফ নলেজ এবং এক্সিকিউশন যদি হয় রিসার্চ পেপারগুলার, বা তাহলে আস্তে আস্তে এটা আশা করি এটা বৃদ্ধি পাবে এবং খুব অচিরেই দেখবেন এটা সুফল আসা শুরু হয়েছে। আমরা যদি অঞ্জন ভাইকে ধরেই আসি, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে অনেক বেশি রোগবালাই কিন্তু বিস্তার করছে, বক্ষব্যাধি সহ অনেক কিছু। এই রোগগুলো আসলে আমরা নির্মূলের ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রে আমাদের প্রোটিন আসলে কি ভূমিকা এখানে রাখতে পারে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কোশ্চেন করেছেন। সো বক্ষব্যাধি স্পেশালিস্ট হিসেবে আমরা খুব রিসেন্টলি কোভিড মহামারী ফেস করেছি, এবং অতি সাম্প্রতিককালে আমরা কিন্তু এখনও কোভিড, যেমন আজকেও আমি কোভিড নিয়ে আলোচনা করে আসছি, প্লাস এখনও আমরা একটা কোভিড মহামারীর দিকে আবার যাচ্ছি কিনা সেদিকে আমরা হয়তো কি হবে সামনে বলা যাবে। সো সেই প্রেক্ষিতে আমরা যদি বলি, যেহেতু আমরা একটা এখন গ্লোবাল ভিলেজে থাকি, গ্লোবাল ভিলেজের কারণে ইনফেকশাস ডিজিজগুলো আসলে অহরহ এখন পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আমরা জানি যে ইনফেকশাস ডিজিজগুলোর যতদূর চিকিৎসা করি তার চেয়ে বেশি প্রতিরোধটাই ইম্পর্টেন্ট। প্রতিরোধের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের অ্যান্টিবডিটা, বডিতে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা করে মোস্টলি অ্যান্টিবডি। সো অ্যান্টিবডির একটা মূল ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হলো প্রোটিন। সো সেই ক্ষেত্রে আমরা যারা চিকিৎসা করি, যে সকল রোগীগুলো একটু ম্যালনারিশ থাকে, যাদের প্রোটিনের অভাব থাকে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই খারাপ থাকে। ইভেন যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটিস থাকে, যাদের প্রতিরোধ ক্ষমতা খারাপ থাকে, তারাই কিন্তু এই যে ইনফেকশাস ডিজিজ, কোভিড, ডেঙ্গু, আদার যে ইনফেকশাস ডিজিজগুলো, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, সিওপিডি, অ্যাজমা, লাইক যেমন ক্রনিক কিছু ডিজিজ, এগুলো কিন্তু যাদের প্রোটিনের অভাব থাকে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের কিন্তু এগুলো বেড়ে যায়। আমাদের রেসপিরেটরি মাসেলগুলি খুব ইম্পর্টেন্ট। তো মাসেলের স্ট্রেংথের একটা বড় জিনিস হলো প্রোটিন। সো প্রোটিনের অভাবে যখন রেসপিরেটরি মাসেলটির স্ট্রেংথগুলি থাকে না, তখন তাদের এক্সারসাইজ টলারেন্সটা কমে যায়, তাদের ইফোর্ট টলারেন্স কমে যায়, তাদের রেসপিরেশনটা কম হয়, এবং রেসপিরেশন যখন প্রপারলি হয় না, ওই ক্রনিক ডিজিজগুলো তো তাদের অ্যাগ্রাভেট হয়ই প্রপারলি, তখন তাদের যে বাইরে থেকে যে এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে যে ডিজিজগুলি, স্পেশালি ইনফেকশাস ডিজিজগুলি, এগুলো কিন্তু বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শামসুন নাহার নাহিদ মহু আপা আপনার কাছে যেতে চাই। যেটি বলছিলেন আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমাদের আসলে এই যে প্রোটিন দিয়ে শুধুই কি বক্ষব্যাধি, নাকি আরও অনেক ধরনের রোগবালাইকে আমরা প্রতিরোধ করতে পারি? আপনি যেহেতু বারডেমে আছেন, ওখানে অনেক ধরনের পেশেন্ট আপনারা পান। আসলে প্রোটিনটা হচ্ছে একটা মানুষের জীবনের, আপনি বলতে পারেন যেমন একটা বিল্ডিংয়ের জন্য রড ইট লাগে, এইরকমই একটা জিনিস আমাদের বডির জন্য। আমরা বলি বিল্ডিং ব্লকস, মানে ব্লকস ছাড়া আমার বিল্ডিং হবে না, তো প্রোটিন ছাড়া কিন্তু আমার বডি হবে না। এইটা কিন্তু মায়ের পেটে যখন বাচ্চা আসলো সেই সময় থেকেই একটা মানুষের জীবনের শুরু, একদম জীবনের শেষ দিন পর্যন্ত। এইটা হচ্ছে চাহিদা। এখন চাহিদার ভেতরে টাইম আছে, যে এই টাইমে সব থেকে বেশি লাগে, যে সময়টা তার গ্রোথ। তার মানে প্রথম জিনিস হচ্ছে প্রেগনেন্সিতে ফেটাসের খুব অল্প সময়, 280 দিনের মধ্যে একটা ড্রপ থেকে একটা বড় একটা ফুলফিল মানুষ হয়ে সে পৃথিবীতে আসছে। এবং জন্মগ্রহণের পরে একটা ছেলে 17 বছর পর্যন্ত হাইটে বাড়ে, মেয়ে 15 বছর শেষ দিন পর্যন্ত হাইটে বাড়ে। তার মানে এই অ্যাভারেজ যদি আমি 17 ধরি, প্রচুর প্রোটিনের দরকার হয়, কারণ প্রোটিন ছাড়া তার হাইটটা ইনক্রিজ হবে না। তারপরে কিন্তু আর হাইট বাড়ে না কোনো মানুষের। এই যে আপনি আমি যতটুকু বেড়েছি, আমাদের এই নির্ধারিত বয়সের মধ্যেই বেড়েছি। সেকেন্ড জিনিস হচ্ছে, এটা গেল ফিজিক্যাল গ্রোথ। মেন্টাল গ্রোথ মানে আইকিউ যেটাকে আমরা বলি, এটা ডিপেন্ডস অন প্রোটিন।
কারণ আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের যে এনজাইম কাজ করছে, এনজাইমটা প্রোটিন থেকে তৈরি। আমাদের বডি রেগুলেটর যে হরমোন সেটা প্রোটিন থেকে তৈরি, ঠিক আছে? ফলে এই যে আমাদের ফিজিক্যাল মেন্টাল গ্রোথের সঙ্গে যতগুলো নিউট্রিয়েন্ট দরকার সব কিছু প্রোটিন থেকে আসে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমরা মনে করি আমাদের জীবন প্রথম 6 বছরে বাদ দিয়ে 80-82 বছর পর্যন্ত আমরা বাঁচবো, আমাদের বোধহয় ডেভেলপমেন্ট মেন্টাল হবে, তা কিন্তু না। এই পুরো বয়সের 96% মেন্টাল ডেভেলপমেন্ট হয় প্রথম 6 বছরে, যেটার জন্য লাগে কোলিন, প্রোটিনের পাশাপাশি সেটা থাকে কিন্তু ডিমের মধ্যে কুসুমে। তার মানে আপনি যদি প্রোটিন না নেন তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে না, পাচ্ছেন না আপনি, এবং সেটা কিন্তু 95%ই। এটা খুব ইম্পর্টেন্ট। একজনের কাছ থেকে আমরা প্রশ্ন চাচ্ছি, কি করবেন? প্রথম প্রশ্ন। আমি শামসুদ্দিন নাহিদ, কেরানীগঞ্জ থাকি। কেরানীগঞ্জ সাধারণত একটা গ্রাম এলাকা। গ্রামের সাধারণ মানুষ পুষ্টি সম্বন্ধে তেমন একটা ধারণা নাই। তার উপর আপনারা বলতেছেন প্রোটিনের কথা। প্রোটিন সম্পর্কে সাধারণ মানুষের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমরা উপকৃত হই। আসলে প্রোটিন কথাটার অর্থ হচ্ছে এটা খাবারের একটা উপাদান বলি আমরা। প্রোটিন 2 ধরনের, একটা কমপ্লিট প্রোটিন যেটা আমরা অ্যানিমেল থেকে পাই, ডিম, দুধ, মাছ, মাংস, এই 4টা জিনিস থেকে পাই। এটা কমপ্লিট প্রোটিন মানে আমাদের বডিতে যতগুলো জিনিস দরকার প্রোটিনের থেকে সব কয়টা এই 4টা জিনিসে পাওয়া যায়। আর কিছুটা কম পাওয়া যায় যেটাকে আমরা এক কথায় ইনকমপ্লিট প্রোটিন বলি, সেটা হচ্ছে যত প্ল্যান্ট সোর্স, মানে আপনি বীচি জাতীয় যত খাবার আছে, আপনি যে ডাল খাচ্ছেন, ছোলা, বুট, বাদাম, যে কোনো, ধরেন আপনি বরবটি খাচ্ছেন, বরবটি বীচিটা, আপনি সয়াবিন খাচ্ছেন, সেই সয়াবিনটা, ঠিক আছে? ফলে গ্রামের মানুষ বলে না, যে কোনো মানুষকে, হ্যাঁ এটা ঠিক, আমরা এখনও আসলে হেলথ এডুকেশনটা এত ভালোভাবে একেবারে রুট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারিনি। কিন্তু যদি আমি আমিষ বা প্রোটিন দুটোই কিন্তু একই অর্থ, অনেকেই আমিষ বুঝেন, মাছ, মাংস, ডিম, দুধ যে খেতেই হবে তাকে, তা কিন্তু না। যে কোনো, এই যে যতগুলো আমি নাম বললাম, যেমন ধরেন একজনের মাছ মাংস কেনার সামর্থ্য নেই, সবচেয়ে চিপেস্ট প্রোটিন হচ্ছে ডিম। একটা ডিম কয় টাকা? 12 টাকা। আপনি সিঙ্গেল একটা ডিম খেতে পারেন, কিন্তু ধরেন আপনি 300 টাকা দিয়ে একটা মাছ কিনলেন, সেই মাছের পুরো ভাগটা করলে 10 পিস হলো, আপনি কিন্তু 2 বেলা খেতে পারবেন না। আপনার ওই পিস মাছে আপনার যে চাহিদাটা পূরণ হবে তার থেকে আপনি সিঙ্গেলি খেয়াল করে দেখেন 300 টাকা, আপনার বাসায় 5 জন মানুষ, 2 বেলা খেতে পারবেন না, কিন্তু আপনি 120 টাকায় এক বেলা, তার মানে 220 টাকায় কিন্তু আপনার 2 বেলা ডিম দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, আরেকজন দর্শক যদি বলেন। জি, আমি নুরুন্নাহার অনন্যা, এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। খুব কমন একটা প্রোটিন সোর্স যেটা হচ্ছে কিনা সয়াবিন বা সয়া দানা যেটাকে আমরা বলি, যেটা নিয়ে বাংলাদেশে আমাদের কথা অনেক কম হয়, কিন্তু আমরা জানি এটা খুব মানসম্মত একটা প্রোটিন এবং দামেও সস্তা। তো বাংলাদেশে এই সয়া সোর্স থেকে যে খাবারগুলো আসে ওটা কেন খাওয়া জনপ্রিয়তা নেই, বা এক্ষেত্রে সরকারি বা বেসরকারিভাবে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেটা জানতে চাচ্ছিলাম। আর প্রশ্নটা করছি হচ্ছে মহুয়া ম্যামের কাছে। সয়াবিন হচ্ছে খুব ভালো মানের একটা প্রোটিন। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা মাছ, মাংস, ডিম, দুধ থেকে পার্সেন্টেজে যে প্রোটিন পাই, সয়াবিন তার ডাবল। 100 গ্রাম সয়াবিনে 37 গ্রাম প্রোটিন পাওয়া যায়, অনেক বেশি। কিন্তু আমাদের দেশে এটা পপুলার না, কারণ সয়াবিনের, সয়াবিনের প্রোডাকশন যেমন আমাদের দেশে কম, সেরকম এটার যে প্রিপারেশন সেখানে একটু ফ্লেভার চেঞ্জ আছে, যেটা মানুষ বলে কি গন্ধ লাগে, আসলে কিন্তু তা না। আমরা সয়াবিনটা নেই, সয়াবিন থেকে নির্যাস করে তেলটা, কিন্তু বিনসের কিছু চেঞ্জ আমাদের এখন অ্যাভেলেবেল হয়েছে, সয়া নাগেট, সয়া বড়ি ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা রোজার সময় দেখেন কি খাই, চটপটি খাই, ছোলা খাই, বুট খাই। সেমভাবে যদি আমরা সয়াবিন খেতে পারি তাহলে কিন্তু আমার সারা দিনের মাছ, মাংস, ডিম, দুধের ইকুইভ্যালেন্ট অল্টারনেটিভে সয়াবিনে বেশি প্রোটিন আসে। সেকেন্ড জিনিস হচ্ছে মেয়েদের জন্য সয়াবিনের ন্যাচারাল এস্ট্রোজেন আছে, অর্থাৎ ধরেন যাদের পিরিয়ড ইরেগুলার, যাদের মেনোপোজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সয়াবিন
চমৎকার একটা প্রোটিন অন্যান্য প্রোটিনের তুলনায়। এখন যদি বলতে চান যে এটা আস্তে আস্তে বাড়ছে, এখন মানুষের ভেতরে আসলে গ্রহণযোগ্যতা বেড়েছে। একজন দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন নিতে চাই। আমি তাসমিয়া আক্তার উষা, অনার্স আর মাস্টার্স করেছি খাদ্য ও পুষ্টিবিজ্ঞান নিয়ে। তো মহুয়া ম্যামের কাছে আমার প্রশ্ন যে আগের চেয়ে এখন গর্ভবতী মা আর নবজাতকের মৃত্যু হারটা কমেছে, কিন্তু এর অগ্রগতি এখনও আশানুরূপ হয়নি। বাচ্চার ওজন কম আর খর্বাকৃতির যে হার এখনও উদ্বেগজনক। এর ক্ষেত্রে প্রোটিনের ভূমিকাটা কি হতে পারে? অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আমরা যদি রুট লেভেল থেকে কাজ করতে চাই তাহলে প্রথমেই প্রি কনসেপশনাল কেয়ারে আসতে হবে। এই যে খর্বাকায় বা লো বার্থ ওয়েট হচ্ছে, তার মূল কারণ হচ্ছে একটা মেয়ে যখন বাচ্চা নিবে তার আগে তার শরীরের অনেকগুলো বিষয় দেখা উচিত। তার ভিতর প্রথম বিষয় হচ্ছে তার রক্তাল্পতা আছে কিনা। রক্তাল্পতা এমন জিনিস, মানে রক্ত শূন্যতা বলি আমরা, বা অল্পতা, অর্থাৎ হিমোগ্লোবিন লেভেল তার কম। একটা মানুষ আয়রন রিচ ফুড খাচ্ছে কিন্তু তার হিমোগ্লোবিন ততক্ষণ তৈরি হবে না ব্লাডে যতক্ষণ সে প্রোটিন না খাবে। প্রোটিন আয়রনকে বাইন্ড করে হিমোগ্লোবিন তৈরি করে। তার মানে এই হিমোগ্লোবিন লেভেল কম থাকলে এমনকি সে কনসিভও করবে না। তার মানে জীবনের প্রথম প্রয়োজনীয় পুষ্টি কিন্তু এই হিমোগ্লোবিন। আমরা একটা মেয়ে যখন কনসিভ করতে চাই তার আগে যে মানে তার শারীরিক অবস্থাগুলো মেজার করা উচিত, তার বডি ওয়েট নর্মাল কিনা। যদি কম থাকে, যেটা ডাক্তার সাহেব আমাদের বললেন যে আন্ডার ওয়েট থাকলে চলবে না, ঠিক আছে, তাহলে নর্মাল ওয়েটে এনে তার রক্তাল্পতা থাকলে সেটা কারেকশন করে আসতে হবে। তার যদি ইনফেকশাস নন ইনফেকশাস কোনো ডিজিজ থাকে সেগুলোকে কারেকশন করে এনে সে কনসিভ করে, তাহলে কখনো আর যদি আমরা প্রেগনেন্সিতে তার প্রোটিন এবং প্রোটিনের পাশাপাশি সেফ প্রোটিন রাখতে ক্যালোরি ঠিক রাখতে পারি, তাহলে বাচ্চা কখনো এলবিডব্লিউ হবে না, মানে লো বার্থ ওয়েট বেবি হবে না। তাহলে একটা বাচ্চা যদি আমরা নর্মাল ওয়েটে নিতে পারি, জন্মগ্রহণ করাতে পারি, তাহলে চাইল্ড অ্যান্ড মাদার দুটোরই মর্টালিটি এবং মরবিডিটি রেট আরও আমরা কমিয়ে ফেলতে পারব। আপা, আমরা আবারও আসবো। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের পোলট্রি ইন্ডাস্ট্রি যেটা দেখছি যে এটি মূলত গ্রাম কেন্দ্রিক, মানে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এর অবদানটা আসলে অনেকেই বলে আছে, কিন্তু আমরা যদি সামষ্টিক অর্থনীতির কথা চিন্তা করি, ম্যাক্রো ইকোনমির কথা চিন্তা করি, এখানে আসলে অবদানটা কোন কোন ফেজে বা কোন কোন প্যারামিটারে সরাসরি কাজ করে? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলোকে একটু দেখি। যে কোনো ইকোনমির জন্য এই মুহূর্তে আরও বেশি প্রবলেমেটিক, সেটা হচ্ছে যে গ্লোবাল লেভেলে ইনফ্লেশন অনেক বেড়ে গেছে, সুতরাং অ্যাফোর্ডেবিলিটি যে কোনো ফুডের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু। এর বাইরে যেটা হচ্ছে সেটা ইকুইটেবল, আমরা যেটাকে ইকুইটি বলি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, সেটা হচ্ছে যে গ্রামের থেকে শহরের লোকজনের ইনকাম যদি অনেক বেশি হয়, যদি একটা ভারসাম্যমূলক ইনকামের ডিস্ট্রিবিউশন না থাকে, সেটা একটা চ্যালেঞ্জ। এখানে শুধুমাত্র জিডিপি গ্রোথ থাকলেই হয় না, গ্রোথের ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্ট্যান্ট। এবং রুরাল ইকোনমির ভিতরে যে মানি সার্কুলেশনটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এই তিনটা জায়গায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে একটা দেশের জিডিপি বাড়লেও তেমন কোনো লাভ হয় না। বাংলাদেশে আপনার গ্রামীণ অর্থনীতিতে খেয়াল করবেন যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ এখানে তো শহরেতে যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, শহরের আশেপাশে আউটস্কার্টগুলোতে হয়, বাট গ্রামে তো আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব ডিফিকাল্ট। তো সেই হিসাবে আপনার এগ্রো বেসড ইন্ডাস্ট্রির দিকে যেতে হয়, এবং সেখানে যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে না পারেন তাহলে যে আমাদের যে গত 7-8 মাস 9 মাস আগে যে বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হলো, যে বৈষম্যর বিষয়টা যে থাকলো, এই বৈষম্য কোনোদিনও দূর হবে না। এই পার্সপেক্টিভ থেকে আপনার অ্যাফোর্ডেবল প্রোটিন সাপ্লাই দাও, যেটা ফুড সিকিউরিটি বা নিউট্রিশন সিকিউরিটির সাথে জড়িত, একই সাথে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সার্কুলেশন অফ মানি, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই প্রতিটা ক্ষেত্রে খুব সাইলেন্টলি কাজ করে যায় হচ্ছে পোলট্রি ইন্ডাস্ট্রি। আমরা একে পোলট্রিকে এর জন্য সবসময় বলি সাইলেন্ট সাস্টেইনার। এটা চুপচাপ করে তো, এই জন্য কেউ টের পায় না আসলে এখানে কী হচ্ছে। বাট এটা কিন্তু বাংলাদেশের আজকে যতটুকুই আপনি দেখেন যে হিউম্যান কাঠামো যদি খেয়াল করেন, যে রানস্টান্ট প্রবলেমগুলো বলছেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমেছে। এবং আপনারা যদি সরাসরি বাংলাদেশ হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে এবং মানুষের পার ক্যাপিটা কনসামশন প্রোটিন লেভেলে বেড়েছে এবং অ্যানিমাল প্রোটিন সোর্স থেকে কিন্তু বেড়েছে। এটা তখনই সম্ভব হয়েছে গ্রামের লোকরা যখন প্রোটিন প্রোডাকশনে ইনভলভ হয়েছে, অ্যানিমাল প্রোটিনে।
এবং সেটা একটা উইন উইন সিনারিও, এমপ্লয়মেন্ট অপরচুনিটিও তৈরি হয়, আবার নিউট্রিশন সিকিউরিটিও দূর হয়। এই দুটো একসাথে কিন্তু সিঙ্ক্রোনাইজ করেছে কিন্তু পোলট্রি এবং লাইভস্টক ইন্ডাস্ট্রি। তো আমার হিসাবে হ্যাঁ, এটা ফরেন কারেন্সি কিন্তু আর্ন করে না, কিন্তু ইনডিরেক্টলি কিন্তু ফরেন, এটাকে আমরা বলি ইম্পোর্ট সাবস্টিটিউশন, ফরেন কারেন্সি অনেক সেভ করে, তো সেটাও কিন্তু ইনডিরেক্ট আর্নিং। তো আমার হিসাবে এটা গার্মেন্টসের মতো ফরেন কারেন্সি আর্নার না, কিন্তু তার থেকে অনেক বেশি ইম্প্যাক্টফুল, এবং যেহেতু এটা সাইলেন্টলি করে মানুষ অতটা এটা খেয়াল করে না। বাট বাংলাদেশ আজকে এই অবস্থায় এসেছে, এবং আগামী যে লক্ষ্যগুলো আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে শুরু করে 2040 সাল পর্যন্ত যত বড় বড় গোল আছে, এটা যদি ফুলফিল করতে হয়, তাহলে অ্যাকমপ্লিশ করতে হয়, তাহলে পোলট্রি বা লাইভস্টক সেক্টরে কোনো অল্টারনেটিভ নাই, এবং এটা করে আসছে এবং করতে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু শাকিলা ফারুক আপনার কাছে যাই, যেটি অঞ্জন ভাই বলছিলেন যে গ্রামীণ অর্থনীতিতে যথেষ্ট অবদান রয়েছে, আপনারা গবেষণা ফাইন্ডিংসে কি পাচ্ছেন যে এই খাতটি সেফ ফুড উৎপাদনে কত দূরে গিয়েছে? হ্যাঁ, সেফ ফুড প্রোডাকশনের জন্য আসলে যেই জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আসলে আমাদের কমিয়ে আনতে হবে। তো আমরা আসলে অযথাই যত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা যদিও লাগে তাহলে চিকিৎসকের আসলে পরামর্শ, যারা ভেটেরিনারিয়ান আছে তাদের পরামর্শ নিয়ে আসলে ব্যবহার করা উচিত। অথবা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে আমরা ভাবতে পারি যে আমরা আসলে কি ব্যবহার করতে পারি। তাছাড়া হাইজেনিক ব্যাপারটা আছে, যে হাইজেনিক দিকগুলো আমাদের মানে নজরে রাখতে হবে, যে আমাদের একদম উৎপাদন থেকে শুরু করে স্লটার হাউস পর্যন্ত, বাজারজাত করা থেকে শুরু করে সব কিছুতেই আমাদের হাইজেনিক ব্যাপারগুলো আমাদের মেনটেন করতে হবে। আমি ঠিক এই জায়গায় আসতে চাই একটা সম্পর্ক প্রশ্ন নিয়ে। আপনি যেটি বলছিলেন আমাদের সেফ ফুড উৎপাদনের ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটারকে ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, আপনারা কতটুকু কারেকশন করতে পেরেছেন? আসলে প্রথমে বলি, সেফ ফুডের বিষয়টা দুইটা ইস্যু খেয়াল করতে হয়। সেটা হলো সেফ ডেফিনেশনটা একটু ডিফিকাল্ট। ইউএসএ বা জাপানের জন্য যেটা সেফটি প্রটোকল, বাংলাদেশের জন্য নট নেসেসারিলি সেইটাই সেফটি প্রটোকল, কারণ এটার সাথে সম্পর্কিত কিন্তু হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির। আপনি অনেক উপরে যেতে পারবেন সেফ করতে করতে, এমন এক্সপেন্সিভ করে ফেলতে পারবেন প্রোডাক্ট যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। বাংলাদেশের কনটেক্সটে যেটা সেফ সেটা যদি করতে হয়, তাহলে হোলিস্টিকলি আপনার চিন্তা করতে হবে। আপনার এখানে শুধুমাত্র ফিড বা ডেল চিক্স সেগুলোকে সেফার করলে হবে না। আমাদের প্র্যাকটিস, হাজবেন্ড্রি প্র্যাকটিস, সেটা খুব ইম্পর্টেন্ট। তার থেকেও ইম্পর্টেন্ট কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেম। আপনি সব ভালো একটা চিকেন প্রোডাকশন করলেন, এগ প্রোডাকশন করলেন, মার্কেটে যখন আসলো এমন একটা এনভায়রনমেন্ট, এটা লাইভ চিকেন মার্কেটে আসলো, এটা আবার আনসেফ হয়ে যাবে। এরপরে একটা মজা আছে, তারপর আবার সেটা যখন বাসায় যায়, আমরা আসলে আমাদের অ্যাওয়ারনেসটা কতটুকু আছে? আমরা কি জানি যে একটা মাংস বা একটা মুরগি অথবা যে কোনো মাংস এবং মাছ, সেটা কীভাবে টেম্পারেচার মেনটেন করা দরকার, এবং সেটা কীভাবে এটা হাইজেনিক্যালি খাওয়া দরকার? আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা অনেক সেফার জিনিস বাসায় নিয়ে আসার পর এটা আনসেফ করে ফেলি, এবং আমরা মনে করি যে বাসার খাবার, সুতরাং এটা অনেক সেফ। নট নেসেসারিলি। এখানে অ্যাওয়ারনেসও একটা বড় ইস্যু। হোলিস্টিকলি চিন্তা করা। বাংলাদেশ এশিয়াতে প্রথম দিকের একটা দেশ যেখানে ফিডের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যান করেছে, এজিবি ব্যান করেছে। হ্যাঁ, এক্সিকিউশনটা একটু স্লো হয়েছে, বাট আমার জানা মতো বাংলাদেশের মেজরিটি অফ দ্য ফিড মিলাররা এখন, যারা অর্গানাইজ সেক্টরের ভিতরে কাজ করে, তারা এখন অ্যান্টিবায়োটিক আগের মতো আর ব্যবহার করে না। এটা যদিও ব্যান বা এটা ব্যবহার করে না, থেরাপিউটিক লেভেলে এখনও অ্যান্টিবায়োটিকের কিছু ব্যবহার আছে, সেটাও আস্তে আস্তে কমছে। এটা তখনই পরিপূর্ণভাবে কাজ করা শুরু করবে যখন ক্ষুদ্র খামারি যারা আছে তাদের যদি আমরা একটা মধ্যম মানের খামারি হিসাবে কনভার্ট করতে পারি, তাদের ফার্মিং প্র্যাকটিসটাকে আরও ইমপ্রুভ করতে পারি, এবং আমরা সরাসরি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর তদারকি করে তাদের এই সচেতনতা এবং যে টুলসগুলো দরকার হয় সেগুলো তাদের জন্য অ্যাভেলেবল করতে পারি, তাহলে এটা খুবই সম্ভব, এবং এটা কিন্তু খুবই ফাস্টার লেভেলে এগুচ্ছে। আমাদের টার্গেট 2028 থেকে 30 সালের মধ্যে পুরোটাই প্রায় সেফ প্রোডাকশনের দিকে যাওয়া। বিএলআর কিন্তু এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। ব্রিড কিন্তু অনেক বড় একটা ইস্যু। ব্রিড যদি খুব স্ট্রং হয় এবং লোকাল এনভায়রনমেন্টের সাথে আমরা যেটা বলি অ্যাক্লাইমেটাইজড হয়, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এমনি ডিজিজ একটু কম হবে, কারণ সে স্ট্রেসটা তখন সে নিতে পারবে। সুতরাং এটা যদি হোলিস্টিকলি আমরা কাজ করতে পারি গভর্নমেন্টের সাথে প্রাইভেট সেক্টর একসাথে, এবং 3-4 বছর ডাউন দ্য লাইন আমরা আশা করি অনেক সেফার হবে। একজন দর্শক প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্লিজ। আমি সিদরাতুল মুনতাহা, আমি খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছি, এখন কর্মরত আছি ইউনিসেফের একটা প্রজেক্টে। আমার প্রশ্নটা হচ্ছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মহোদয়ের কাছে। তো বাংলাদেশের জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিএলআরআই এবং সরকারের রোডম্যাপটা কি, আর স্পেসিফিক্যালি এটা কি 2030 সালের যে এসডিজি লক্ষ্যমাত্রা আছে এইটা অর্জন করতে কি করা যেতে পারে?
আসলে বিএলআরআই আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি, আপনারা জানেন বাংলাদেশে যে প্রাণী সম্পদগুলো আছে এবং পোলট্রি জাতগুলো আছে সেগুলো আসলে মানে যেই জায়গার তুলনায় অনেক ঘনত্ব অনেক, বিশেষ করে লাইভস্টক অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, কিন্তু ওদের কিন্তু আবার প্রোডাকশন খুবই লো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি বারবার বলছি যে আমাদের স্থানীয় জাতগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ এইটার অনেক গুণ আছে, যদিও একটু লো প্রোডাক্টিভ, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় একদম মানানসই। আমরা এখন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের দেশের গরু বলেন বা মুরগি বলেন, এরা কিন্তু মানে এত টেম্পারেচার রাইজ হচ্ছে, তারপরে কিন্তু তাদের পারফরমেন্স খুব বেশি এরফের হচ্ছে না, যেটা বিদেশি গরু বা বিদেশি মুরগির ক্ষেত্রে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের স্থানীয় মুরগির জাত বা গরুর জাতগুলোকে উন্নয়নের বেশি প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি, এবং সাথে সাথে যেহেতু আমাদের বহুল জনসংখ্যা, তাদের প্রোটিনের চাহিদা মিট আপ করতে হবে, সেজন্য কিন্তু পাশাপাশি আমরা সংকরায়নের দিকেও যাচ্ছি, তবে এটা খুবই সিস্টেমেটিকভাবে আর কি। ডক্টর আরমান হোসেন, আপনার কাছে যেতে চাই। আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলছিলাম, আগে অনেক অ্যান্টিবায়োটিক কাজ করতো না মানবদেহে, অনেকে এটার জন্য অনেক ধরনের কমপ্লেইন ছিল। এখন এই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাটা আপনার কেমন পাচ্ছেন? আমরা বলি যে পৃথিবীতে যদি চতুর্থ যেটা আমরা বিশ্বযুদ্ধ বলি, সেই বিশ্বযুদ্ধটা হবে আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে। মানে রোগের একটা মহামারী এমন হবে যেটা আসলে অ্যান্টিবায়োটিক আর তখন কোনো কাজ করবে না বডিতে। অলমোস্ট আমরা এখনই যেই ডিজিজগুলো পাচ্ছি, মানে আমি যদি আজকের সিনারিও বলি, আজকেও আমি আসার আগে একটা পেশেন্ট, আমার পরিচিত পেশেন্ট আর কি, তার একটা ইনফেকশাস ডিজিজ সাসপেক্ট করে তাকে একটা রিপোর্ট করতে পারছিলাম, যেটা আমরা ইনফেকশনের সাসেপ্টিবিলিটি দেখি যে কোন কোন ড্রাগের। তার একটা রিপোর্টটা আমি দেখে আসলাম, প্রায় 18টা না 19টা অ্যান্টিবায়োটিকের তার টেস্ট করা হয়েছে সাসেপ্টিবিলিটি, তার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক শুধু কাজ করে, ওটা 17টাই রেজিস্ট্যান্ট। এইটা কি শুধুই কি আপনার খাদ্য থেকে এই অ্যান্টিবায়োটিক আসে না অনেকগুলো কারণ আছে? এখন আমরা আসি তাহলে রেজিস্ট্যান্টটা কেন হচ্ছে। রেজিস্ট্যান্টটা আসলে হওয়ার জন্য কি অনেকগুলো জিনিস এখানে ফ্যাক্টর কাজ করার ক্ষেত্রে এখানে আসলে ভূমিকাটা বিভিন্নভাবে। যেমন আমরা যেই মাইক্রো অর্গানিজমগুলি আমাদের ইনফেকশনটা করে, এই মাইক্রো অর্গানিজমগুলোর কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে তারা রেজিস্ট্যান্সি ডেভেলপ করার ক্ষেত্রে। যেমন ভাইরাসের ক্ষেত্রে আপনারা খুব রিসেন্টলি দেখবেন যে আমরা কোভিড নিয়ে আসি, তো জহরহ তারা মিউটেশন হয়ে জেনোম সিকোয়েন্স চেঞ্জ করে আর তারা তার সার্ভাইবিলিটিটা বাজায় ফেলে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এরকম দেখা যায় যে আমরা জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের যে এনভায়রনমেন্টটা, তাদের যে বাঁচার এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা একটা ফ্যাক্টর কাজ করে। আর সবচেয়ে বেশি যেটা আমরা অ্যাজ এ ফিজিশিয়ান যেটা ফেস করি, আমাদের দেশে তো আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো নীতিমালা নাই। যেমন ইন্টারন্যাশনালি যেটা হয় যে আপনার পৃথিবীতে কিছু কিছু ড্রাগ শুধুমাত্র ফার্মেসিতে বিক্রি করতে পারবে, বাকি ড্রাগ প্রেসক্রিপশন ছাড়া কোনো বিক্রি করতে পারবে না। আমাদের দেশের সেটা নাই। প্রাণী সম্পদের আপনি যখন একটা পোলট্রিকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, এই পোলট্রিটা তো আমরা খাচ্ছি, এটা একটা ফ্যাক্টর। আপনি কৃষিতে যে অহরহ অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ড্রাগ ইউজ করতেছে, এটু এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়তেছে। তারপরে হলো আমরা যে অহরহ অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার হচ্ছে, সেটা আমাদের কাছে এফেক্ট করতেছে। সেই এফেক্টগুলোর সবচেয়ে বড় কথা হলো শুধু খালি অ্যান্টিবায়োটিকের ব্যবহার না, অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কিন্তু আপনার কিছু নীতিমালা আছে। এডুকুয়েট ডোজ হইতে হবে, এডুকুয়েট ডিউরেশন হইতে হবে, ইন্ডিকেশন থাকতে হবে। এই জিনিসগুলো ফলো করা হচ্ছে না। এবং আমাদের রুগীদের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে রুগীদের সচেতনতার অভাবটা অনেক বেশি। আমাদের সাথে কয়েকজন অতিথি আছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন মিস দিবা ইয়ানুলিস, যিনি ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের রিজিওনাল হেড কর্পোরেট অ্যাফেয়ার্স সাউথ এশিয়া অ্যান্ড সাবসাহারা আফ্রিকা হিসাবে কর্মরত আছেন। আমরা তার কাছ থেকে সরাসরি শুনতে চাই রাইট টু প্রোটিন ইনিশিয়েটিভ এশিয়া এবং আফ্রিকা আসলে কিভাবে কাজ করছে। Did you know that millions of people in Bangladesh are not getting enough protein in their daily diet? Protein is not just a nutrient, it's a building block of our future. For growing children, protein supports strong bodies and sharper minds. For mothers and elderly, it protects health and immunity. For our workforce, it fuels productivity and strength. But in Bangladesh, protein deficiency remains a hidden crisis. Many families don't know how much protein they need or where to get it from. That's where the Right to Protein campaign comes in. We believe that everyone has a right to affordable, accessible, and diverse protein sources, whether it's fish, eggs, lentil, chicken, dairy, or even plant-based and soy protein. We're working with nutritionists, educators, farmers, food companies, and government partners
to make protein awareness a national priority so that no child goes to school hungry, no woman delivers a baby malnourished, and no young person grows up without the strength to chase their dream. Let's break the myth that protein is expensive or only for athletes. Every meal is an opportunity to build a healthier Bangladesh, one plate at a time. Join the movement, know your protein using the Proteinometer tool at righttoprotein.com. Share your plate, raise your voice, because protein is power, and everybody deserves it. Thank you on behalf of the United States Soybean Export Council, our U.S. soybean grower leaders. We're happy to promote the Right to Protein campaign, and we ask you to join and raise a call to action. মিস দিবা ইয়ানুলিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার মূল আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে অতিথি অনেকে রয়েছেন। আমরা যদি একটু মহু আপার কাছে যাই। মহু আপা, আপনি অনেক কথাই শুনলেন। আমরা আসলে এই যে অ্যান্টিবায়োটিক এবং প্রোটিন, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে এসে শুধু প্রোটিনকে আমরা আরও সেভ করতে পারি? খুব ভালো প্রশ্ন। আসলে অ্যান্টিবায়োটিক কেন প্রয়োজন হচ্ছে? যখন আপনার নিজস্ব ডিফেন্স সিস্টেমটা কাজ করছে না, আপনি কিন্তু নিজের এই ডিফেন্সটা নিজেই তৈরি করতে পারেন আপনার খাবার দিয়ে। সেটা শুধু প্রোটিন না। আমরা সবাই ভাবি কি অনেক প্রোটিন খেলে, অনেক মাছ মাংস ডিম দুধ খেলেই বোধহয় আমার শরীরে ইমিউনিটি বিল্ড আপ করবে, আমি ভালো থাকবো, তা কিন্তু না। আমার প্রোটিনটা ঠিক মতো কাজ করতে হলে, যেটাকে আমরা বলি সেফ প্রোটিন, তার জন্য কিন্তু কার্বোহাইড্রেট লাগবে, ফ্যাট লাগবে, এবং এইটাকে মেটাবোলাইজ করতে আমার ভিটামিন মিনারেলস লাগবে, ওয়াটার লাগবে। তার মানে আমার একটা সারাদিনের খাবারে 6টা খাবারের উপাদান প্রপোর্শনেটলি ঠিক রাখতে পারলে আমার বডি ঠিক থাকবে, আমার অ্যান্টিবায়োটিকের দরকার হবে না, আমার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করবে। ঠিক আছে? ফলে কেউ যদি প্রতিদিন খাবারে খুবই কম লাগে, আপনারা শুনলে অবাক হবেন যে 4 টুকরা মাছ মাংস লাগে না, 4টা ডিম লাগে না। প্রপোর্শন, এটা বয়স, ওজন, উচ্চতা, পরিশ্রম, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেই অনুযায়ী যদি আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে সকালে একজন একটা ব্রেকফাস্টে ডিম খেলো, দুপুরে 1 টুকরা মাছ অথবা মুরগি খেলো, রাত্রে 1 টুকরা মাছ অথবা মুরগি, পাশাপাশি যদি ডাল রাখে আর মিড মর্নিংয়ে বা ঘুমানোর আগে দুধ রাখে, হয়ে গেল। তার অ্যান্টিবায়োটিকও লাগবে না, আর ইমিউনিটি লো হবে না, সে অসুস্থ হয়ে ডাক্তার সাহেবের কাছে গিয়ে তার অ্যান্টিবায়োটিক লাগবে না। এখানে আমি ওনার সঙ্গে একটু যোগ করি, আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ধরেন ডাক্তার আপনাকে একটা টার্ম বলে দিল 7 দিন 14 দিন, ঠিক আছে, যেই না আপনি একটু ভালো হলেন সেই আপনি ডিসকন্টিনিউ করলেন। অ্যান্টিবায়োটিক কিন্তু ডেঞ্জারাস এই জায়গাটায়। এর কারণেই উনি যেটা বললেন যে 18টা রেজিস্ট্যান্স আসছে, কারণ সে তো চেঞ্জ হয়ে গেছে। ওই টাইপের অ্যান্টিবায়োটিক আপনি যখনই দিচ্ছেন সে আর কাজ করবে না, তখন আপনার খাবারও কাজ করবে না। অতএব আমাদের মানুষকে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার, ডোজ, সময়, কখন নিচ্ছে, এই সব কিছু, ধরেন একজনকে বলা হলো 8 আওয়ারলি, এখন 8 আওয়ারলি উনি ভাবলেন আমি যদি নেই রাত 3টায় পরে, রাত 3টায় তো সে ঘুমিয়ে আছে, তাহলে আপনি সেটই করেন আপনার ঘুমের আগে পরে। আবার অনেকের ধারণা ভরা পেট ছাড়া ওষুধ খাওয়া যায় না, অ্যান্টিবায়োটিকের কিন্তু খালি পেট ভরা পেট লাগে না। এম আই রাইট? সো আপনার খেতেই হবে তা না, হয়তো ভোর 6টায় পড়লো, উনি রান্না করবেন, খাবেন, তারপরে অ্যান্টিবায়োটিক নেবেন না, মানে 8টা। এই যে চেঞ্জগুলো, একটা ডিউরেশন থাকতে থাকতে আপনি সেকেন্ড ডোজ না নিলে আপনার ফার্স্ট ডোজ 0। আমরা চাই প্রোটিন আমাদের অধিকার, এই যে অধিকার আমরা যে কোনো মূল্যে অর্জন করতে চাই, এবং অবশ্যই সেটি সস্তা প্রোটিন হোক, এবং প্রোটিন খেয়ে আমরা অ্যান্টিবায়োটিক কীভাবে নিজের শরীরে কম নিতে পারি সেই ব্যবস্থা আমরা চাই। তবে তার আগে একটা প্রশ্নে যাব, একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন। আমার নাম খন্দকার কানিশারিন, ইডেন মহিলা কলেজে 2য় বর্ষের শিক্ষার্থী। সভাপতি মহোদয়ের নিকট আমার একটি প্রশ্ন আছে। ছোট বা মাঝারি খামারিদের প্রোটিন উৎপাদনে উৎসাহিত করার ক্ষেত্রে অথবা তাদের ন্যায্য মূল্য উন্নতি করার ক্ষেত্রে সরকারি প্রণোদনা ও বাজারে ব্যবসায় কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? অঞ্জন ভাই, আপনাকে কি প্রশ্নটা করছে? জি, মানে এখানে বিষয়টা হচ্ছে ছোট খামারিদের বিশেষত বা মাঝারি খামারিদের, তাদেরকে যদি আপনি সাস্টেন করতে চান অথবা তাদের যদি গ্রোথ চান, প্রথমে এনশিওর করতে হবে তারা যাতে প্রফিট করতে পারে। এবং যদি
আমরা যখন ভোক্তা পর্যায়ে যখন আমরা চিন্তা করি, আমরা মনে করি যে একটা খাবার সস্তা হলে আমরা খুশি থাকি। কতটুকু সস্তা হলে আমরা খুশি থাকি এটা একটু বোঝার ব্যাপার আছে। অতিরিক্ত সস্তা কখনো সাস্টেনেবল হয় না, অনেক কম দাম বেশি দিন সাস্টেনেবল হয় না। অনেক কম দামের কারণে যেটা হয়, যারা প্রডিউসার তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা আস্তে আস্তে তাদের প্রোডাকশন বন্ধ করে দেয় এবং এরপরে কিন্তু অনেক বড় একটা ধাক্কা আসে এবং ইনফ্লেশন অনেক, ঠিক ইনফ্লেশন না, দাম অনেক বেড়ে যায় সোজা কথা। এবং এটা প্রায়শই হয়। এই জন্য ছোটো খামারিদের প্রফিট করতে দিতে হবে। যেমন এই মুহূর্তে আপনাদের হয়তো অনেকে জানেন না যে খামারিদের এখন 100 টাকা 105 টাকায় মুরগি বিক্রি করতে হচ্ছে, তাদের প্রোডাকশন খরচ পড়ে 130 টাকার মতো, অনেকে লস করছে। এটা সামনে কিন্তু একটা বিপদ নিয়ে আসতে পারে এটার কারণে। কারণ হচ্ছে তখন কিন্তু ওরা ঝরে যাবে এবং তখন একটা ক্রাইসিস তৈরি হবে, আবার দাম বেড়ে যাবে। এটা কিন্তু সামনে আসার সম্ভাবনা আছে। এখনই সরকারের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। আমরা সরকারের সাথে নিয়ে কথা বলছি। এখন আমি মূল পয়েন্টটাতে বলি, এটা আসলে সরকার কিভাবে করতে পারে। সরকার শুধু শুধু প্রণোদনা দিলে বা প্রাইস সেট করলে এগুলো সলভ হয় না। প্রত্যেকটা ইকোনমিতে প্রোটিনের যে কোনো জিনিসের সাপ্লাইয়ের, ফুডের সাপ্লাইয়ের একটা ধারণ ক্ষমতা আছে। বাংলাদেশের এই মুহূর্তে পার ক্যাপিটা কনসামশন নির্ভর করবে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত এবং ইনকামের ডিস্ট্রিবিউশনটা কীভাবে হচ্ছে সেটার উপরে। এটা যদি করতে হয় তাহলে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একসাথে তারা কাজ করবে যে আমাদের সাপ্লাই সাইড কতটুকু থাকবে, আমরা সপ্তাহে কতটুকু প্রোটিন সাপ্লাই দিব মার্কেটে, যেটা আমাদের এরকম একটা পর্যায়ে দিব যেটা আমরা ইকুইলিব্রিয়াম লেভেলে বলি। সেখানে হচ্ছে দাম বাড়বেও না, দাম কমও থাকবে না, খামারিরাও প্রফিট করবে, কনজিউমাররাও বেশি দাম দিয়ে কিনবে না। এই জায়গাটাতে আসার জন্য একটা লং টার্ম রোড ম্যাপ দরকার, একটা পলিসি ঠিক করা দরকার। অনেক ক্ষেত্রে আমরা বলি যে পোলট্রি বোর্ড দরকার। এই বিষয়গুলো আমরা বছরের পর বছর আমরা চেয়ে আসছি, যেটা আমরা এখনো পর্যন্ত পাই নাই। পট পরিবর্তনের কারণে আমাদের বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ যে এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখেন এবং সামনে যে ডেমোক্রেটিক গভর্নমেন্টরা আসবে তারা যদি সেটা সঠিকভাবে দেখে, একটা রোডম্যাপের আন্ডারে যদি থাকে, ছোট খামারিরা বেঁচে যাবে। ছোট খামারিদের কখনো ইগনোর করে বাংলাদেশের পোলট্রি সেক্টর ডেভেলপ করা হয়ও নাই এবং উচিতও না। তাদের আস্তে আস্তে বড় হতে দিতে হবে, গ্রামের সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছাতে হবে, তাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ তখনই চেঞ্জ হবে। শহরের বিত্তশালীদের আরও বিত্তবান করে কোনো দেশ চেঞ্জ হয় না, বাংলাদেশও হবে না। ধন্যবাদ অঞ্জন ভাই, আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শাকিলা ফারুক, মহাপরিচালক প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আরমান হোসেন আপনাকেও। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শামসুন নাহার, নাহিদ, মহুয়া আপা। আমাদের আজকের যারা দর্শক তাদের হয়তো আরও অনেকেরই প্রশ্ন ছিল, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমাদের আজকে সুযোগ হয়নি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। দর্শক, প্রোটিন আমার অধিকার এই অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।